বিসমিল্লাহির রহমানির রহিম। লেকচার 2, হায়ার ম্যাথমেটিক্স, সলিড জিওমেট্রি, উচ্চতর গণিত, অধ্যায় 13, গণজ্যামিতি। গণজ্যামিতি সলিড সমতল অথবা বক্রতল দ্বারা বেষ্টিত শূন্যের কিছুটা জায়গা দখল করে থাকে এরূপ বস্তুকে ঘনবস্তু বা সলিড বলে। আমাদের আশেপাশে যা কিছু দেখতেছি সবই ঘনবস্তু, বিকজ সবগুলোই শূন্যের কিছুটা জায়গা দখল করে আছে। এক কথায় বলতে গেলে যে বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সেই বস্তুটাই ঘনবস্তু। যেমন আমার এটা একটি ঘনবস্তু দেখতেছি। আচ্ছা, এরপরে আসো ধার বা এজ। ঘনবস্তুর দুটি সমতল যে রেখায় ছেদ করে, ঘনবস্তু দুটি সমতল যে রেখায় ছেদ করে। দেখো, এই যে একটি ঘনবস্তু, এই ঘনবস্তুর এটা একটি সমতল, আবার এইটা একটি সমতল। তাহলে এই সমতল আর এই সমতল একটি রেখা ছেদ করেছে, সেটা হচ্ছে এই যে এটাকে আমরা বলবো একটি রেখা, এটাকে বলবে ধার বা এজ। সুতরাং সমতলের ঘনবস্তুর দুটি সমতল যে রেখা ছেদ করে তাকে ওই ঘনবস্তুর ধার বা এজ বলে। সুতরাং এই দুটি সমতলের এটা হচ্ছে একটি রেখা যেটা এই দুটি সমতলকে ছেদ করেছে, এটাকে আমরা বলবো ধার। আয়তাকার ঘনবস্তু রেক্টেঙ্গুলার প্যারালেলে পাইপেট। তার আগে আমরা জানব সামান্তরিক ঘনবস্তু বা প্যারালেলে পাইপেটটা কি। তিন জোড়া সমান্তরাল সমতল দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে সামান্তরিক ঘনবস্তু বলে। আচ্ছা দেখো, তিন জোড়া, এখানে দেখো এই একটা সমতল, এ আর একটা সমতল, এখানে আরেকটা, এই পাশে আরেকটা, এই পাশে উপরে এই পাশে একটা, এরকম এই পাশে আরেকটা। তো এরকম মোট কটা হলো? 3 দুগুণা 6। এরকম তিন জোড়া সমান্তরাল সমতল। সমান্তরাল সমতল মানে হলো আমি যদি এইটাকে যদি কি বাড়াই, এই সামনের দিকে যদি বাড়াই, এমনকি নিচের তলটাও যদি সামনের দিকে বাড়াই, কখনো এই উপরের তলের সাথে নিচের সমতলটা কখনো মিলিত হবে না। সুতরাং এটাকে বলা হয় সমান্তরাল। এরকম কোনো বস্তুকে আমরা বলবো সমান্তরাল সমতল। এবং এই সমান্তরাল সমতল এরকম যদি তিন জোড়া হয় তাহলে সেটাকে আমরা বলবো সামান্তরিক ঘনবস্তু বা প্যারালেলে পাইপেট। এখন আসো, যে সামান্তরিক ঘনবস্তুর পৃষ্ঠগুলো আয়তক্ষেত্র তাকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তক্ষেত্র আমরা চিনি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলা হয়। তা আমরা একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে এই যে একটি সামান্তরিক ঘনবস্তু যেটা বললাম, এটাই একটা, দেখো এটা একটা কি আয়তক্ষেত্র। এটার এই পাশের দৈর্ঘ্য এই পাশের দৈর্ঘ্য সেম, এই পাশের দৈর্ঘ্য এই পাশের দৈর্ঘ্য সেম এবং সমান্তরাল। সমান্তরালটা মনে আছে, এই পাশের এইটা আর এইটার দূরত্ব সব জায়গায় এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু সমান। এমনকি আবার যদি আমরা দেখি এইখান থেকে এখানের দূরত্ব কি প্রত্যেকটা জায়গায় সমান। সুতরাং এটাকে আমরা বলবো একটি আয়তক্ষেত্র। তাহলে যে সামান্তরিক ঘনবস্তুর পৃষ্ঠগুলো আয়তক্ষেত্র তাকে আয়তাকার ঘনবস্তু বলে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য হোল সারফেস ইকুয়াল 2 × AB + BC + CA বর্গ একক। আয়তন বা ভলিউম ABC ঘন একক। কর্ণ √A² + B² + C² একক। এরপর আসো ঘনক। ঘনক কি? আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য এ, প্রস্থ বি ও উচ্চতা এইচ যদি সমান হয়, অর্থাৎ যখন A = B = C হয় তখন ঘনক বা কিউব তৈরি হয়। তো আমরা এই আয়তাকার ঘনবস্তু একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যদি এই জায়গায় এই দৈর্ঘ্য যদি সবগুলো সমান হয়, অর্থাৎ এইটা আর এই যে উচ্চতা দেখতেছো এটা যদি সমান হয়ে যায় তখনই আমরা সেটাকে বলবো ঘনক। তো ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে, যেহেতু আগেরটাতে ছিল ABC, তো এখন ABC সবগুলো সমান, সুতরাং সবগুলোকে আমরা এ ধরবো। তাহলে কী হবে দেখো, 2 × A × A + A × A + A × A। তাহলে আমরা লিখতে পারি 2 × এটার জন্য A², এটার জন্য A², এটার জন্য A², তাহলে 3টা A² হয় 3A², 2 × 3A², 6A² বর্গ একক হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এরপরে আমরা আসি আয়তন।
আয়তন একই অবস্থা। আগেরটা আয়তাকার ঘনবস্তুর সময় আমরা বলেছিলাম এ বি সি, এ দৈর্ঘ্য, বি প্রস্থ, সি উচ্চতা। এখানে এ বি সির জায়গায় সবগুলো এ এ হবে, কারণ সবগুলো বাহুই এখানে সমান হবে ঘনকের ক্ষেত্রে। সুতরাং এ গুণে মানে এ কিউব ঘন একক। কর্ণের ক্ষেত্রে একই, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সুতরাং 3a স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে শুধু এ, আর √3 হয়ে যাবে, শুধু √3a একক। এরপর আমরা যাব প্রিজম। প্রিজম কি? যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক তাকে প্রিজম বলে। তো যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল। আচ্ছা দেখো, আমরা যদি একটু দেখি এখানে ফিগারটা, এই যে প্রিজমটা দেখতেছ, তো এখন এই পাশ আর এই পাশ দুই প্রান্ত সর্বসম হবে। দেখো এই যে এখানে ভূমি দেখাচ্ছে যেটা, এই ভূমিটা ঠিক ওই পাশেও আবার আরেকটা আছে এই ভূমি, এবং এইটা আর এটা কি সর্বসম। প্লাস এই যে এখানে যে এই যে একটা সাদা, এইটা এবং এটার অপোজিট যেটা আছে ওই পাশ, এটাও কি সমান্তরাল সর্বসম। এরকম বহুভুজ দ্বারা আবদ্ধ, এক কথায় এই টাইপের যা দেখবা সেটাই হচ্ছে প্রিজম। এখন প্রিজমের ক্ষেত্রে দেখো এখানে ভূমিটা একটি ত্রিভুজাকার, আর এখানে দেখো ভূমিটা হচ্ছে 1 2 3 4 5 পঞ্চভুজ, অর্থাৎ এখানে পঞ্চভুজ এবং একটা বাহু কি সমান না। আচ্ছা, এরকম টাইপের জিনিসকে আমরা প্রিজম বলবো। প্রিজমের দুই প্রান্তকে ইহার ভূমি বলে। এই যে দেখো প্রিজমের দুই প্রান্ত, এই যে এইটা আর ওই পাশে এটা হচ্ছে ভূমি। একইভাবে দেখো এই যে এখানে এটা ভূমি, ওইটা এটার অপোজিট যেটা এটাও কি ভূমি। প্রিজমের অন্যান্য তলকে পার্শ্বতল বলে। সবগুলো পার্শ্বতল আয়তাকার হলে প্রিজমটিকে খাড়া বা সমপ্রিজম বলে। অন্য ক্ষেত্রে প্রিজমটিকে তির্যক প্রিজম বলা হয়। ভূমির তলের নামের সাথে মিল রেখে প্রিজমের নামকরণ করা হয়। যেমন ধরো ভূমি যদি ত্রিভুজাকার হয় তা ত্রিভুজাকার প্রিজম, ভূমি চতুর্ভুজাকার হলে চতুর্ভুজাকার প্রিজম, ভূমি পঞ্চভুজাকার হলে পঞ্চভুজাকার প্রিজম, ভূমি সুষম বহুভুজ হলে প্রিজমকে সুষম প্রিজম বলে বা রেগুলার প্রিজম বলে। ভূমি সুষম না হলে বিষম প্রিজম বলে। এখানে দেখো এই প্রথমটার ভূমিটা সুষম, শুধু এটাকে আমরা বলবো সুষম প্রিজম, আর এটাকে বলবো আমরা ইরেগুলার বা বিষম প্রিজম আমরা বলবো। সুতরাং আমরা সংজ্ঞা অনুসারে আয়তাকার ঘনবস্তু বা ঘনক উভয়কেই প্রিজম বলতে পারি। কাচের তৈরি খাড়া ত্রিভুজাকার প্রিজম আলোকরশ্মির বিচ্ছুরণের জন্য ব্যবহৃত হয়। দেখো এখানে একটি প্রিজম দেখানো হচ্ছে, যেখানে আলো প্রিজমের ভেতরে ঢুকতেছে, ঢুকে সেটা আবার বের হচ্ছে 7টা রঙে বা কালারে, যেটাকে বলা বেনিয়া সহ কলা। তো প্রিজমে সাধারণত আলোর এরকম বিচ্ছুরণ, অর্থাৎ আলোর ভেতরে কয়টা রং আছে সেটা দেখার জন্য ইউজ করা হয়, এটা একটা প্রিজম। সুতরাং আমরা বুঝলাম কাচের তৈরি খাড়া ত্রিভুজাকার প্রিজম আলোক রশ্মি বিচ্ছুরণের জন্য ব্যবহৃত হয়। প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কী হবে? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এরপর আসো প্রিজমের আয়তন হবে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এরপর আমরা যাব পিরামিড। পিরামিড কি? বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্বতলগুলোর প্রত্যেকটি ত্রিভুজাকার তাকে পিরামিড বলে। এটা হচ্ছে পিরামিডের সংজ্ঞা। আমরা একটি বাস্তব পিরামিড যদি দেখি, এই দেখো এখানে বাস্তব পিরামিড দেখাচ্ছে। এখানে এই যেগুলো এই যে দেখতেছি এটাকে বলা হয় হেলানো তলের দৈর্ঘ্য বা উচ্চতা, আর হেলানো তল হচ্ছে এটা হচ্ছে হেলানো তল। আর দেখো এখানে একদম এই সবগুলো হেলানো তল গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটাকে বলা হয় শীর্ষ বা শীর্ষবিন্দু। তো এটা হচ্ছে একটি বাস্তব পিরামিড। আর এখানে দেখো এই যে পিরামিড, এটা হচ্ছে আমাদের বইয়ের ফিগার যেটা, এই পিরামিডের একদম এটাকে বলবো আমরা শীর্ষ, আর এটাকে বলবো আমরা ভূমি। তো এটা চতুর্ভুজ। এখানে দেখো 1 2 3 4 5, এখানে পঞ্চভুজের আরেকটা পিরামিড আছে যেখানে শীর্ষ হচ্ছে এটা, এখানে ষষ্ঠভুজের আরেকটা আছে যেখানে শীর্ষ হচ্ছে এটা। এরকম আমাদের ভূমিটা চেঞ্জ হতে পারে পিরামিডের ক্ষেত্রে। ভূমি যে কোনো আকারের বহুভুজ ও তার পার্শ্বতলগুলো যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে। ভূমি সুষম বহুভুজ এবং পার্শ্বতলগুলো সর্বসম ত্রিভুজ হলে তাকে সুষম পিরামিড বলে। শীর্ষবিন্দু ও ভূমির যে কোনো কৌণিক
বিন্দুর সংযোজক রেখাকে পিরামিড বলে। চারটি সমবাহু ত্রিভুজ দ্বারা বেষ্টিত ঘনবস্তুকে সুষম চতুস্তলক বা রেগুলার টেট্রাহেড্রন বলে, যা একটি পিরামিড। রেগুলার টেট্রাহেড্রন বা সুষম পিরামিডের 6টি ধার ও 4টি কৌণিক বিন্দু থাকে। আমরা যদি একটু ফিগারটা দেখি, দেখো এখানে একটি ফিগার আছে, সেখানে দেখো অটোমেটিকলি এখানে আমরা যদি দেখি 1 2 3, এই তিনটার জন্য আমরা অটোমেটিকলি দেখব যে 6টা ধার আসবে। 1 2 3 4 5 6, এই 6টা ধার, এগুলো হচ্ছে ধার, আমরা আগে বলেছি এজ বা ধার। তারপরে আসো দেখো এর বিন্দু কয়টা, কৌণিক বিন্দু হচ্ছে 1 2 3 4, সুতরাং 4টা কৌণিক বিন্দু। যদি এই টাইপের কোনো আমরা পিরামিড দেখি, সেক্ষেত্রে আমরা বলবো যে এটাকে একটি টেট্রাহেড্রন বা রেগুলার টেট্রাহেড্রন অথবা সুষম চতুস্তলক, এবং এটা একটা পিরামিড হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এরপর আমরা দেখতেছি যে সুষম চতুস্তলক পিরামিডের শীর্ষবিন্দু অর্থাৎ একদম শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমির ভরকেন্দ্রে পতিত হয়। তো ভূমির ভরকেন্দ্র কাকে বলে? চতুর্ভুজের ভরকেন্দ্র হলো সেই বিন্দু যেখানে কর্ণ দুটি মিলিত হয়। তো আমরা যদি একটি চতুর্ভুজ আঁকি, এই মনে করো এরকম একটা চতুর্ভুজ ড্র করলাম ছোট্ট একটা, দেন এইভাবে কর্ণ আর এইভাবে কর্ণ যোগ করলে এই যে একটা, এটা হচ্ছে ভরকেন্দ্র। তো পিরামিডের যে শীর্ষ, উপরে যে শীর্ষ ছিল সেখান থেকে যদি আমরা এখানে একটা কি আঁকি, এইভাবে লম্ব আঁকা হয়, তো অটোমেটিকলি সেটা কি করবে, ভরকেন্দ্রে গিয়ে টাচ করবে শীর্ষ থেকে এখানে। এরপর আসো ত্রিভুজের ভরকেন্দ্র হলো সেই বিন্দু যেখানে 3টি বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত রেখা মিলিত হয়। তো আমরা যদি দেখি এখানে এ বি সি, এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের এ বির মধ্যবিন্দু এটা, আমরা যেটাকে ই, এটাকে এফ আর এটাকে ডি দেই, ডি এফ। তাহলে যদি হয়, তাহলে দেখো এই এ বির মধ্যবিন্দু হচ্ছে ই, এখান থেকে আমরা একটা রেখা টানবো সি পর্যন্ত, বিপরীত যে কৌণিক বিন্দুটা। একইভাবে ডি থেকে বিতে, এ থেকে এফে যদি আমরা টানি, তাহলে একটা বিন্দু পাবো, এটাকে বলবো ভরকেন্দ্র। যদি পিরামিডের ক্ষেত্রে এরকম ভূমি থাকে, তাহলে শীর্ষ থেকে অটোমেটিকলি আমি যদি এখানে ড্র করি, তাহলে এখানে এসে পড়বে, চতুর্ভুজের ক্ষেত্রে এখানে এসে পড়বে। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। পার্শ্বতলগুলো যদি সর্বসম ত্রিভুজ হয়, সেক্ষেত্রে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। পিরামিডের উচ্চতা এইচ, ভূমির ক্ষেত্রের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর, এবং হেলানো উচ্চতা যদি এল হয়, তাহলে এল ইকুয়াল আমরা লিখতে পারি এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আয়তন ইকুয়াল হবে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। থ্যাংক ইউ।